নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক প্রফুল্ল রায়ের আবার বাতাস বয়। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। আজ অফিসে এসে আর এক সংকটের মধ্যে পড়ে গেল সঞ্চারী। ভেতরে ঢোকার মুখে চোখে পড়ল গেটের পাশে ২-৩টে অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। এই ধরনের নতুন মডেলের ঝকঝকে গাড়িতে আশ্বাসে আগে আর কারোকে আসতে দেখেনি সে। লম্বা চওড়া উর্দি পরা দারোয়ান সঞ্চারীকে দেখে প্রায় দৌড়ে এলো। প্রথম যেদিন সে আশ্বাসে আসে দারোয়ানের নাম জানত না। চাকরি নেবার পর জেনে গেছে বজরঙ্গী পাণ্ডে। তার চোখে মুখে কেমন একটা উৎকণ্ঠার ছাপ। সঞ্চারীকে দেখে সে যেন খানিকটা ভরসা পেল। বলল, দিদিজি, আপনার জন্য পুরা অফিস প্রতীক্ষা করে আছে। সে বেনারসের লোক, যেটুকু হিন্দি বলে তা পুরোপুরি শুদ্ধ, তাই প্রতীক্ষা শব্দটা বলেছে। নিজের মধ্যে একটা চাপা উদ্বেগ টের পায় সঞ্চারী। জিজ্ঞেস করে, কি হয়েছে পাণ্ডেজি? ঝাঁ চকচকে গাড়িগুলোর দিকে আঙুল বাড়িয়ে বজরঙ্গী চাপা গলায় বলল, মহেশ্বর বাবুরা এসেছেন। সঞ্চারী চমকে ওঠে। মহেশ্বর নস্কর এই অঞ্চলের একজন নেতা এবং সমাজসেবী। বেশ কয়েকবার দূর থেকে তাকে দেখেছে সে। কখনো মিটিংয়ে ভাষণ দিচ্ছেন, কখনো পদযাত্রায় বেরিয়েছেন, কখনো বা রক্তদান শিবির খুলে সব তদারক করছেন। সব সময় মুখে হাসি লেগে থাকে। অতি তুচ্ছ লোকের সঙ্গেও হাত জোর করে কথা বলেন। এই অঞ্চলে জনরব ভালো মানুষের চেহারাটা নাকি তার মুখোশ। ভেতরে একটা চিতাবাঘ লুকোনো আছে। তার সম্বন্ধে নানা কেলেঙ্কারির খবর কানে এসেছে সঞ্চারীর। লোকটার সঙ্গে নাকি আন্ডারওয়ার্ল্ডের যোগ আছে। এলাকার সব অ্যান্টি সোশ্যালের তিনি আশ্রয়দাতা। প্রমোটারি ব্যবসার সঙ্গেও আষ্টে পৃষ্ঠে জড়িত। এখানকার কোনো বড় মাপের জমির কেনা বেচা তাঁর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। হঠাৎ দুমুখো সাপের মতো এমন একটা লোকের নজর আশ্বাসের ওপর শুধু পড়েইনি, নিজে এসে হাজিরও হয়েছে। কারণটা কি হতে পারে? বজরঙ্গী বলল, মহেশ্বর বাবুরা বড়ি দিদির কামরায় বসে আছেন। বড়ি দিদি বলেছেন আপনি অফিসে এলে যেন সিধা সেখানে চলে যান। বড়ি দিদি অর্থাৎ মালবিকা রুদ্র, আশ্বাসের ডিরেক্টর। তিনি সর্বেসর্বা হলেও ইদানিং বেশ কিছুদিন ধরে নানা রোগে ভুগছেন। কিডনির সমস্যা, আর্থারাইটিস, রেটিনার গণ্ডগোল ইত্যাদি। আগে 12-14 ঘন্টা একটানা খাটতে পারতেন। প্রায় একার হাতে এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কিন্তু এখন আর পেরে ওঠেন না। কর্মক্ষমতা অনেকটাই কমে গেছে। অফিসে এসে সকাল 8টা থেকে রাত 8টা অবধি কাটিয়ে দেন ঠিকই, কিন্তু নড়াচড়া খুব একটা করতে পারেন না। নিজের কামরায় বসেই চিঠিপত্র লেখেন, দরকারি কাগজপত্রে সই করেন, কর্মীদের এটা সেটা নির্দেশ দেন। তবে মালবিকা ডিরেক্টর হলেও আশ্বাসের সমস্ত দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে ভবিষ্যতের যাবতীয় পরিকল্পনা করতে হয় সঞ্চারীকে। তার হাতে অনেক দায়িত্ব তুলে দিয়েছেন মালবিকা। অফিস বিল্ডিংয়ে ঢুকতেই চোখে পড়ল বেশ কিছু কর্মী এধারে ওধারে থোকায় থোকায় দাঁড়িয়ে নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে। সবার মধ্যেই কেমন যেন একটা অস্বস্তি। সঞ্চারীকে দেখে তারা বলে, শুনেছেন তো দিদি, মহেশ্বর নস্কর এসেছে। শুনেছি। সঞ্চারী দাঁড়ায় না, সোজা মালবিকা রুদ্রের কামরায় চলে আসে। টের পাচ্ছিল তার নিজের মধ্যেও টেনশন শুরু হয়ে গেছে। টেবিলের ওধারে মালবিকা, এধারে মহেশ্বর নস্কর এবং তার একজন সঙ্গী বসে আছে। মহেশ্বরের বয়স 60 পেরিয়েছে। মাঝারি হাইট, তামাটে রং, নিরেট স্বাস্থ্য। মাথায় কলপ লাগানো কুচকুচে কালো চুল, পরনে দামি ধুতি পাঞ্জাবি, পায়ে পামশু, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গীটির বয়স কম, 34-35-এর বেশি হবে না। চৌকো ধরনের মুখ, পেটানো স্বাস্থ্য, 6 ফিটের কাছাকাছি হাইট,
পরনে ট্রাউজার্স আর বুশশার্ট। জননেতাদের নাকি অঙ্গরক্ষক মানে বডিগার্ড থাকে, তারা ওদের সর্বক্ষণের সহচর। এই লোকটা খুব সম্ভব তাই। মালবিকা খুবই দৃঢ় স্বভাবের মহিলা, তাঁর প্রবল ব্যক্তিত্ব। তবু মনে হলো মহেশ্বর নস্কর আচমকা এসে পড়ায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, রীতিমতো নার্ভাস হয়ে পড়েছেন। সঞ্চারীকে দেখে বললেন, এসো এসো। সঞ্চারী মালবিকার কাছাকাছি একটা চেয়ারে বসে পড়ে। মালবিকা মহেশ্বরকে দেখিয়ে জিজ্ঞেস করেন, ওকে চেনো? সঞ্চারী বলল, উনি বিখ্যাত পলিটিক্যাল লিডার, চিনব না? বিনীত ভঙ্গিতে মহেশ্বর বলেন, বিখ্যাত টিখ্যাত নই, আমি একজন খুব সামান্য জনসেবক। এবার সঞ্চারীর সঙ্গে মহেশ্বরের আলাপ করিয়ে দিলেন মালবিকা। বললেন, আমি ডিরেক্টর হলেও সঞ্চারী এই অর্গানাইজেশনের সব কিছু। সঞ্চারী, মহেশ্বরবাবু একটা প্রস্তাব নিয়ে এসেছেন, তুমি আগে শুনে নাও। মহেশ্বর সরাসরি তার প্রস্তাবটি পেশ করলেন না। প্রথমে কিছুক্ষণ ধানাই পানাই করে কাটালেন। আশ্বাসের কাজকর্ম, তার আদর্শ ইত্যাদি সম্বন্ধে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। সঞ্চারীরা বিশাল সামাজিক দায়িত্ব পালন করছে, তাদের কাজের তুলনা হয় না, ইত্যাদি ইত্যাদি। লম্বা ভূমিকা শেষ হবার পর হাত জোর করে মহেশ্বর বলতে লাগলেন, আপনাদের এই মহান কাজে আমিও একটু যুক্ত হতে চাই। সঞ্চারী সতর্ক হয়ে যায়, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। পরিষ্কার করে বলছি। মহেশ্বর এবার তার ঝাঁপির মুখটি খুললেন। তার ভেতর থেকে যা বেরিয়ে এলো তা এই রকম। তিনিও সামান্য সমাজসেবা করে থাকেন, অবশ্য আশ্বাসের তুলনায় তা খুবই নগণ্য। রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, এইসব। এবার ঠিক করেছেন আশ্বাসের নির্যাতিতা মেয়েদের জন্য এমন কিছু একটা করবেন যাতে সসম্মানে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এখন সমস্ত কিছুই দুই দিদি অর্থাৎ মালবিকা এবং সঞ্চারীর রাজি হবার উপর নির্ভর করছে। মালবিকা মহেশ্বরের চেয়ে 2-4 বছরের বড়ই হবেন, তাকে দিদি বলাই যায়। কিন্তু আধা আধি বয়সের সঞ্চারী কিভাবে লোকটার দিদি হলো তা নিয়ে এখন মাথা ঘামাবার সময় নয়। তার স্নায়ুগুলো টান টান হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করে, এখানকার মেয়েদের সামাজিক সম্মানের জন্য কি ভেবেছেন? আমরা 20 জন পাত্র পেয়েছি। তারা উদার, কোনো রকম সংস্কার নেই। ওরা জেনে শুনেই আশ্বাসের মেয়েদের বিয়ে করতে চায়। রীতিমতো অনুষ্ঠান করে আমরা গণবিবাহের ব্যবস্থা করব। যে মর্যাদা মেয়েরা হারিয়েছে সেটা ফিরে পাবে। আপনাদের অনুমতি পেলে তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করে ফেলতে পারি। বলে একটু থেমে ফের শুরু করেন, প্রথমে 20 জনকে দিয়ে আরম্ভ করছি, পরে আরও পাত্র জোগাড় করে যতজনকে পারি বিয়ে দেব। শিরদাঁড়া সোজা হয়ে গেল সঞ্চারীর। এরকম গণবিবাহের খবর কাগজে অনেকবার পড়েছে সে, তবে সেসব ধর্ষিতাদের বিয়ে নয়, গরিব মা বাবার মেয়েদের বিয়ে। ধর্ষিত যুবতীদের জীবনসঙ্গী করার জন্য ঝাঁকে ঝাঁকে মহান যুবকেরা যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভাবা যায়নি। গণবিবাহের ফলে অনেকেরই ভালো হয়েছে, আবার বহু যুবতী নানাভাবে বিপদেও পড়েছে। এমন কথাও শোনা যায় বেশ কিছু মেয়েকে বিক্রি করে অন্য রাজ্যে পাচার করা হয়েছে। মহেশ্বরের উদ্দেশ্যটা ভালো। সঞ্চারী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগল। লোকটার মুখে নিষ্পাপ ভালো মানুষই ছাড়া আর কিছুই নেই। কি মসৃণ, কি পবিত্র, তার আড়ালে অন্য কোনো মুখ আছে কিনা এখন বোঝাই যাচ্ছে না। সঞ্চারী একটু চিন্তা করে বলল, আপনি যা বললেন খুবই ভালো কথা। এটা হলে মেয়েগুলো বাকি জীবন সুখেই থাকবে। কিন্তু মহেশ্বর উৎসুক চোখে তাকান। কিন্তু কি? এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমাদের একটু ভাবতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। কবে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব? পরোপকারের এমন প্রচণ্ড আগ্রহ আগে আর কখনো কারো মধ্যে দেখেনি সঞ্চারী। বলল, সপ্তাহ 3 বাদে করুন। নমস্কার। ঠিক 3 সপ্তাহ বাদে আমরা ফোন করব। মহেশ্বররা উঠে পড়েন।
সঞ্চারীরাও উঠে দাঁড়িয়েছিল। প্রতি নমস্কার করে যতক্ষণ না মহেশ্বররা চলে যান অপেক্ষা করতে থাকে। তারপর ফের বসতে বসতে মালবিকা বলেন, ওদের প্রপোজালটা চমৎকার, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকে যাচ্ছে। সঞ্চারীও সায় দেয়, ব্যাপারটা নিয়ে খোঁজ খবর করা দরকার। হ্যাঁ, তোমাকেই কিন্তু এই কাজটা করতে হবে। একটু চুপচাপ। তারপর সঞ্চারী জিজ্ঞেস করল, খোঁজ টোঁজ যে করব সেটা কিভাবে? সকালের দিকে অফিসে আসি, সারা দিন কাটিয়ে রাত্রিরে বাড়ি ফিরে যাই। আমি তো এখানকার কারোকেই তেমন চিনি না। মহেশ্বর নস্কর সম্বন্ধে কাকে গিয়ে জিজ্ঞেস করব? সেটা অবশ্য ঠিকই। এই এলাকার বেশিরভাগ মানুষই লোকটাকে ভয় পায়। তার মাস ম্যারেজের পেছনে আসল উদ্দেশ্যটা কি ঝামেলার ভয় মুখ ফুটে কেউ বলবে বলে মনে হয় না। যারা এই এলাকার প্রতিটি বাসিন্দার নারী নক্ষত্রের খবর জানে, সেই পুলিশই একমাত্র হদিশ দিতে পারে। না না মালবিকাদি, সঞ্চারী প্রায় চমকে ওঠার ভঙ্গিতে বলে ওঠে। মালবিকা অবাক হলেন। কি হলো? প্রথমেই পুলিশের কাছে যাওয়াটা ঠিক হবে না। এ কথা বলছো কেন? সঞ্চারী বলল, আপনি তো জানেন আজকাল অলমোস্ট সব এলাকাতেই অ্যান্টি সোশ্যাল, পলিটিশিয়ান আর পুলিশের মধ্যে আনহোলি নেক্সাস তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা অশুভ চক্র। এখানকার পুলিশ অফিসাররা ঠিক কেমন, কতটা অনেস্ট, তাদের সঙ্গে মহেশ্বর নস্করের কী ধরনের হবনবিং আমাদের জানা নেই। এখানে যদি ভালো অফিসার থাকে কোনো সমস্যা নেই, কিন্তু মহেশ্বর নস্করের সঙ্গে তাদের যদি গোপন আঁতাত থাকে, আমাদের সঙ্গে কথা বলার 10 মিনিটের ভেতর খবরটা নস্করের কাছে পৌঁছে যাবে। মালবিকাকে এবার রীতিমতো চিন্তিত দেখায়। তিনি বলেন, তুমি ঠিকই বলেছ, এদিকটা ভেবে দেখিনি। আপাতত পুলিশকে বাদ দিয়ে অন্য কোনো সোর্স থেকে খবরটা নিতে হবে। সঞ্চারী জিজ্ঞেস করে, তেমন কোনো সোর্স কি আপনার জানা আছে? চোখ বুজে অনেকক্ষণ কি ভাবেন মালবিকা। তারপর সঞ্চারীর দিকে তাকিয়ে বলেন, একজনের কাছে গেলে সমস্ত কিছু জানা যেতে পারে। কার কথা বলছেন? জিতেন্দ্রনাথ দত্ত। তিনি কে? মালবিকা জানালেন, জিতেন্দ্রনাথ ছিলেন কলকাতায় নামকরা একটা কলেজের প্রিন্সিপাল। প্রায় 20 বছর আগে রিটায়ার করেছেন। সৎ, সাহসী, আদর্শবাদী একজন শিক্ষক। ব্যক্তি জীবনে, কর্মক্ষেত্রে কিংবা সামাজিক পরিবেশে কোনো রকম অন্যায় অনাচার সহ্য করেননি। কোথাও কারো বেচাল দেখলে প্রবলভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বয়স এখন 80 কি 81। 2টো স্ট্রোক হয়ে গেছে। বাইপাস সার্জারি করিয়েও তাকে পুরোপুরি সুস্থ করে তোলা যায়নি। স্ত্রীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। ছেলেরা এবং পুত্রবধূরা তাকে বাড়ি থেকে বেরুতে দেয় না। বার্ধক্য, ব্যাধি, স্ত্রী বিয়োগ তাঁর ওপর দিয়ে ঝড়ঝাপটা কম যায়নি। কিন্তু এখনও আগের মতোই প্রচণ্ড মনের জোর। ভ্রষ্টাচারের দেশ যে ছেয়ে গেছে সেজন্য তিনি ক্ষিপ্ত। বাড়িতে বন্দী, তাই খবরের কাগজে অক্লান্তভাবে চিঠি লিখে তিনি প্রতিবাদ জানান। মালবিকা আরও জানালেন, যখন তিনি আশ্বাস প্রতিষ্ঠা করতে চলেছেন, এই এলাকার লোকজনেরা রেড়ে করে তেড়ে এসেছিল। তারা কিছুতেই এটা করতে দেবে না। ধর্ষিত মেয়েরা ভদ্রলোকদের পাড়ায় এসে আস্তানা গাড়লে পরিবেশ নোংরা হয়ে যাবে, সমস্ত অঞ্চল নরককুণ্ড হয়ে উঠবে। তাদের যুক্তি, যেসব মেয়ের ইজ্জত একবার গেছে তাদের মধ্যে লাজ লজ্জা, সংকোচ, শালীনতা কিছুই আর অবশিষ্ট থাকে না। তারা বেপরোয়া হয়ে ওঠে। ওই অঞ্চলের যুবক তো কম নেই, মেয়েগুলো তাদের নষ্ট করে দেবে। জেনে শুনে এই সর্বনাশ ঘটতে দেওয়া যায় না। মালবিকারা জমি কিনে যখন অফিস বিল্ডিং তৈরি করার কাজ শুরু করেছেন, চারপাশের মানুষজন চড়াও হয়ে ভিত টিত ভেঙে দিয়েছিল। মালবিকা দমেননি, তার মনের জোর প্রবল। নতুন করে ভিত গাঁথার ব্যবস্থা করেছেন। ফের তা ভেঙে দেওয়া হয়েছে, একবার দুবার নয়, বারবার। তখন সারাক্ষণ এখানে উত্তেজনা, চিৎকার, সেই সঙ্গে স্লোগান। ভদ্রপাড়ায় নোংরা মেয়ে মানুষদের কলোনি বানানো চলবে না, চলবে না। এলাকার পবিত্রতা নষ্ট করা চলবে না, চলবে না।
মালবিকা রুদ্র, দূর হটো, দূর হটো। ক্রুদ্ধ জনতা শুধু হইচই করেনি, মালবিকাদের জমির সামনে তেরপল খাটিয়ে ধর্নায় বসেছিল। ধর্ষিত মেয়েদের স্পর্শ থেকে এলাকাকে তারা মুক্ত রাখবেই। এখানকার সুচিতা ধ্বংস হোক, কোনো মতেই তা বরদাস্ত করা হবে না। মালবিকা ক্ষিপ্ত বাসিন্দাদের বোঝাতে চেয়েছেন, যাদের জন্য হোম বসাতে চাইছেন তারা অত্যন্ত দুঃখী। তাদের জীবনের যে বিপর্যয় ঘটে গেছে সেজন্য তারা আদৌ দায়ী নয়। সকলের সহানুভূতি এবং করুণাই ওদের প্রাপ্য। অঞ্চলের মানুষ দয়া করে তার সঙ্গে সহযোগিতা করুন। তিনি জানিয়েছেন, তাদের অফিস এবং হোম হবে অনেক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ডের ভেতর। মেয়েরা হোমেই থাকবে, তাদের বাইরে বেরোতে দেওয়া হবে না এবং বাইরের কেউ অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারবে না। তিনি কথা দিচ্ছেন, তাদের জন্য এলাকার পবিত্রতা নষ্ট হবে না, শান্তির ব্যাঘাত ঘটবে না। কিন্তু মালবিকার কথায় কেউ কর্ণপাত করেনি। মালবিকা ব্যাংক থেকে প্রচুর টাকা তুলে জমিটা কিনেছেন। তাঁরও জেদ এখানেই হোমটা বসাবেন। পরিস্থিতি যখন এই রকম একটা চরম সংঘাতের দিকে এগুচ্ছে, সেই সময় জিতেন্দ্রনাথ দত্ত একদিন ধর্ণামঞ্চের সামনে এসে দাঁড়ালেন। সেটা 10-12 বছর আগের ঘটনা। তখনও জিতেন্দ্রনাথের স্ট্রোক হয়নি, স্ত্রী মারা যায়নি, ঘরে বন্দি দশায় তাকে দিন কাটাতে হচ্ছিল না। শিরদাঁড়া টান টান করে হাঁটতেন, কণ্ঠস্বর ছিল সতেজ। তাকে ঘিরে তখন প্রবল এক ব্যক্তিত্ব। জিতেন্দ্রনাথ এই অঞ্চলের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ। যারা ধর্ণা দিচ্ছিল তারা সসম্ভ্রমে উঠে দাঁড়ায়। কেউ একজন ব্যস্তভাবে কোত্থেকে একটা চেয়ার জুটিয়ে এনে তাকে বসতে দিয়েছিল। জিতেন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন, কি ব্যাপার বলো তো? কদিন ধরে কানে আসছে তোমরা এখানে পিকেটিং শুরু করেছ, কারণটা কি? যারা পাড়ার সুচিতা রক্ষার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করেছিল তাদের সেনাপতি মেঘনাদ চট্টরাজ। 50-এর কাছাকাছি বয়স, তামাটে রং, লম্বাটে মুখ, দৃঢ় চোয়াল, মজবুত চেহারা, চোখে পুরু লেন্সের চশমা, পরনে পাজামা পাঞ্জাবি। একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্টস অফিসার। ধর্ষিত মেয়েরা যাতে এই তল্লাটে ঘেঁষতে না পারে সেজন্য অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়েছেন। লোকটার মধ্যে সেকেলে কট্টর পিউরিটান কোনো আত্মা আস্তানা গেড়েছিল। তিনি জিতেন্দ্রনাথের কাছে এসে বিনীতভাবে কারণটা জানিয়ে দিয়েছিলেন। মালবিকা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য রোজ এখানে আসতেন। তখন গরমকাল। নিজের জমিতে একটা ছাতা মাথায় দিয়ে বসে মেঘনাদদের গতিবিধি লক্ষ্য করতেন। তার মধ্যেও অদম্য এক জেদ ছিল, শেষ না দেখে তিনি ছাড়বেন না। জিতেন্দ্রনাথের সঙ্গে কথা বলতে বলতে মালবিকার দিকে আঙুল বাড়িয়ে দিয়েছিলেন মেঘনাদ। ওই ভদ্রমহিলা নাটের গুরু, উনি এখানকার আবহাওয়া পলিউট করতে চাইছেন। জিতেন্দ্রনাথ কয়েক লহমা মালবিকাকে লক্ষ্য করে কি ভেবে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে পড়েছিলেন। তারপর পায়ে পায়ে তাঁর কাছে চলে এসেছেন। মেঘনাদরা অবশ্য সঙ্গে আসেনি, দূরে দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে থেকেছেন। রিজু, অসীম ব্যক্তিত্বের অধিকারী, অভিজাত চেহারার মানুষটিকে দেখে নিজের অজান্তেই উঠে দাঁড়িয়েছিলেন মালবিকা। জিতেন্দ্রনাথ নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করেছিলেন, কি নাম তোমার? তখন মালবিকার বয়স 53, প্রৌঢ়ত্বের সীমারেখা পেরুতে চলেছেন। অপরিচিত একটি মানুষ, তার বয়স যতই হোক না, শুরুতেই তুমি করে বলবেন এটা ভাবা যায় না। কিন্তু মালবিকার মনে হয়েছিল এই মানুষটি আপনি টাপনি করে বললেই যেন অস্বাভাবিক লাগত। তিনি নিজের নাম জানিয়েছিলেন। কোথায় থাকো? আমার স্ট্রিটে, সিটি কলেজের কাছে আমাদের বাড়ি। বাড়িতে কে কে আছেন? আমি আর আমার কাজের লোক ছাড়া অন্য কেউ নেই। মা অনেক দিন আগে মারা গেছেন, কয়েক মাস হলো বাবারও মৃত্যু হয়েছে। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকেছেন জিতেন্দ্রনাথ। তারপর বলেছেন, মা বাবার কথা বলছো, কিন্তু তোমার নিজস্ব সংসার সম্বন্ধে তো কিছু জানালে না। মালবিকা জিজ্ঞেস করেছেন, নিজস্ব সংসার বলতে? তোমার স্বামী, ছেলে মেয়ে এইসব? আমি আনম্যারিড। তোমার বাবা কি করতেন?
তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। একটু চুপ করে থাকার পর জিতেন্দ্রনাথ জানতে চেয়েছেন, তুমি কোনো কাজকর্ম করো, মানে চাকরি বাকরি? মালবিকা বলেছেন, একটা কলেজে পড়াতাম, কাজ ছেড়ে দিয়েছি। কেন? ডিজার্টেড রেপ ভিকটিম মেয়েদের সোসাইটিতে কেউ শেল্টার দেয় না। আমি তাদের জন্য কিছু করতে চাই, তাই কলেজের চাকরি ছেড়েছি। দুটো কাজ একসঙ্গে করা যায় না। মালবিকার কথাগুলো নাড়া দিয়ে গিয়েছিল জিতেন্দ্রনাথকে। তার মুখ দেখে তাই মনে হয়েছিল। তিনি বলেছেন, তোমার পরিকল্পনার কথা ডিটেলে বলতে আপত্তি আছে? একেবারেই না, কিন্তু রাস্তার ওধারে মেঘনাথদের দেখিয়ে মালবিকা বলেছেন, কদিন ধরে ওরা আমাকে সমানে উত্ত্যক্ত করছে। একটু পরেই হয়তো স্লোগান শুরু করে দেবে। এই পরিস্থিতিতে বলা সম্ভব নয়, তাছাড়া খানিকটা সময়ও লাগবে। তা লাগুক, আমি শুনতে চাই, জিতেন্দ্রনাথ বলেছেন। ঠিকই বলেছ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা যায় না। তুমি আমার সঙ্গে এসো। কোথায়? আমাদের বাড়িতে। হেঁটে গেলে মিনিট 7-8 লাগবে। উত্তর দিতে গিয়ে থমকে গিয়েছিলেন মালবিকা। জিতেন্দ্রনাথের সঙ্গে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছিলেন না। পরক্ষণে মনে হয়েছিল, এই মানুষটির সঙ্গে গেলে কিছু একটা সুরাহা হতেও পারে। বলেছিলেন, চলুন। জিতেন্দ্রনাথদের বাড়িটা তেতলা। বেশ লোকজন চোখে পড়েছিল, কিন্তু কোনো রকম হইচই নেই। অনেকেই কথা বলছিল, কিন্তু কেউ উঁচু গলায় নয়। বাড়ির পরিবেশটা ভারী শান্ত। মালবিকাকে নিয়ে সিঁড়ি দিয়ে তেতলায় উঠতে উঠতে জিতেন্দ্রনাথ একটি মাঝবয়সী কাজের লোককে বলেছিলেন, রাখাল, আমার ঘরে চা দিয়ে যাস। তেতলায় বিশাল একটা হল ঘরে চলে এসেছিলেন তাঁরা। সারা ঘরের চারদিকের দেওয়ালে, মেঝে থেকে সিলিং অবধি উঁচু উঁচু আলমারিগুলো অজস্র বইয়ে ঠাসা। মাঝখানে মেহগনি কাঠের ভারী ধরনের সেকেলে খাট, আরেকদিকে সোফা, সেন্টার টেবিল। এক পাশের দেওয়াল ঘেঁষে মস্ত পড়ার টেবিলে স্তূপাকার কাগজপত্র, ফাইল এবং টেলিফোন। বোঝাই যাচ্ছিল এটাই একসঙ্গে তার লাইব্রেরি, বেডরুম এবং ড্রয়িং রুম। মালবিকাকে বসিয়ে তার মুখোমুখি একটা সোফায় বসেছিলেন জিতেন্দ্রনাথ। বলেছিলেন, এবার শুরু করো। মালবিকা জানিয়েছিলেন, কলকাতায় থাকলেও তাদের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার একটা খুব নগণ্য গ্রামে। তার বাবা যতদিন বেঁচে ছিলেন, প্রতিটি উইকেন্ডে সেখানে যাওয়া হতো। শনিবার গিয়ে সোমবার তারা ফিরে আসতেন। একবার সেখানে গিয়ে জানা গেল, এক চাষি পরিবারের মেয়ে ধর্ষিত হয়েছে। গ্রামের লোকজন লাঞ্ছিত মেয়েটির পরিবারকে মেয়ে শুদ্ধ গ্রাম ছেড়ে চলে যেতে বলে। মেয়েটির বাবা সবার হাতে পায়ে ধরতে থাকে। অন্য কোথাও গেলে তারা থাকবে কোথায়, কি খাবে? বিনা অপরাধে এত বড় শাস্তি যেন তাদের না দেওয়া হয়। কিন্তু কেউ তাদের কাকুতি মিনতিতে সাড়া দেয়নি। তাদের ওপর মানসিক চাপ এবং পীড়ন চলতেই থাকে। শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটি যখন চরম পথ বেছে নেয়, সেই সপ্তাহে মালবিকারা গ্রামে যেতে পারেনি। গেলে তাকে হয়তো বাঁচানো যেত। পরের সপ্তাহে গিয়ে ঘটনাটা শোনার পর একেবারে ভেঙে পড়েন তার বাবা জ্যোতির্ময় রুদ্র। ওই কৃষক পরিবারটি তাদের জমি চাষ করত। তারা গ্রামে গেলে মেয়েটি অর্থাৎ জবা ছুটে আসত। হাসি খুশি, সরল, নিষ্পাপ এক যুবতী। সারাক্ষণ কলকল করে কথা বলতো, আর কলকলানির সঙ্গে অবিরল হাসি। জ্যোতির্ময় তাকে খুব পছন্দ করতেন। জবার এমন শোচনীয় মৃত্যু তাকে প্রবলভাবে নাড়া দিয়ে গিয়েছিল। দুদিন কারোর সঙ্গে কথা বলেননি। কলকাতায় ফিরে আসার পরও স্বাভাবিক হতে পারছিলেন না। স্কুলে যেতেন না। বেশিরভাগ সময় একটা ইজি চেয়ারে বসে থাকতেন আর আক্ষেপের সুরে খালি বলতেন, এভাবে জবাটা মরে গেল? ভাবা যায়, ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল, যে জন্য তার নিজের কোনো দোষ নেই। কিন্তু সোসাইটি কি নিষ্ঠুর, মেয়েটাকে বাঁচতে দিল না, একরকম খুনই করে ফেলল। অস্থিরতা বা কষ্ট চিরস্থায়ী হয় না। জাগতিক নিয়মেই তার তীব্রতা কমে আসে। ফের পুরনো রুটিনে ফিরে এসেছিলেন জ্যোতির্ময়, কিন্তু জবাকে এক লহমার জন্য ভুলতে পারছিলেন না।
মেয়েটা সারাক্ষণ তাকে ভেতরে ভেতরে ঝাঁকি দিয়ে যাচ্ছিল। তিনি মেয়েকে বলতেন, জানিস বুবু, জবার মৃত্যুটা আমাকে চোখে আঙুল দিয়ে সোসাইটির একটা অন্ধকার দিককে দেখিয়ে দিয়ে গেছে। এই ধরনের মেয়েদের জন্য কিছু একটা করা দরকার। মালবিকা জিজ্ঞেস করেছিলেন, কি করতে চাও? কোনো হোম টোম করে এদের শেল্টার দিয়ে যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা কর। তুই কি বলিস? জ্যোতির্ময় ছিলেন মালবিকার আইডল। তার প্রতিটি কাজে, প্রতিটি কথায় ছিল তার নিঃশর্ত সায়। খুবই উৎসাহিত হয়ে উঠেছিলেন তিনি। এটা করতে পারলে একটা বড় কাজ হয়, এ ব্যাপারে আমার 100% সাপোর্ট আছে। জ্যোতির্ময় খুশি হয়েছিলেন। তোকেও কিন্তু এই কাজে আমার সঙ্গে হাত লাগাতে হবে। তা তো লাগাতেই হবে। হোমের জন্য তোড়জোড় শুরু করেছিলেন জ্যোতির্ময়, কিন্তু নিজে তা করে যেতে পারেননি। তার আগেই তার মৃত্যু হয়। মালবিকার মনে হয়েছিল বাবার সামাজিক দায়িত্ব পালনের উত্তরাধিকারটা তাঁর ওপর এসে পড়েছে। হোমটা তাকে করতেই হবে। জ্যোতির্ময় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি হিসেবে বেশ ভালো টাকাই পেয়েছিলেন। তাছাড়া মালবিকার ঠাকুরদাও প্রচুর টাকা রেখে গেছেন। সেই টাকার মোটা একটা অংশ দিয়ে রথতলার জমিটা কিনে ফেলেছেন তিনি। কলেজে চাকরি করে এত বড় একটা কাজে নামা যায় না। তিনি একা মানুষ। অবশ্য রান্নাবান্না, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদির জন্য দুটো সবসময় লোক আছে। 24 বছর কলেজে চাকরি করে যা জমছে, আর জমিটা কেনার পরও বাবা এবং ঠাকুরদার যে টাকাটা ব্যাংকে রয়ে গেছে তার ইন্টারেস্টে তাদের ভালোই চলে যাবে। তিনি কলেজে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিলেন। সেটা পেয়ে প্রিন্সিপাল আর অন্য কলিগরা বাড়িতে ছুটে এসেছিলেন। সবাই বুঝিয়েছেন মালবিকা এমন পাগলামি যেন না করেন। অধ্যাপিকা হিসেবে তাঁর যথেষ্ট সুনাম। ভালো করে ছাত্রছাত্রীদের পড়িয়ে মানুষের মতো মানুষ গড়াও একটা বিরাট সামাজিক কর্তব্য। যুক্তি হিসাবে মোটামুটি ঠিকই আছে, কিন্তু পৃথিবীর সবাই কি এক ছাঁচে তৈরি হয়? বেশিরভাগই ধরা বাঁধা, ঝুঁকিহীন, নির্ঝঞ্ঝাট জীবন কাটিয়ে দিতে পছন্দ করে। কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষা দিয়ে কিংবা একে তাকে ধরে একটা চাকরি জুটিয়ে নিলাম, তারপর সেটাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে বাকি জীবন তেলতেলে মসৃণভাবে কাটিয়ে দিলাম। যতদিন চাকরি ততদিন মাইনে, পার্কস, বোনাস। রিটায়ারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন। নিশ্চিন্ত নিটোল দিন যাপন। কিন্তু এমনও কেউ কেউ আছে যাদের মাথায় জেদ আর আদর্শবাদের পোকা কুটুস কুটুস কামড়ে দেয়। তারা ছক্কাটা রাস্তায় চলতে চায় না। মালবিকা তাদেরই একজন। প্রিন্সিপাল আর কলিগদের অনুরোধ, চাপ কোনো কিছুই মালবিকাকে টলাতে পারেনি। কলেজের চাকরিটা তিনি ছেড়েই দিয়েছিলেন, কিন্তু রথতলায় জমিটা কিনে হোম বসাতে গিয়ে অবিরল বাধা আসতে লাগল। সমস্ত জানিয়ে মালবিকা বলেছিলেন, কেন হোমটা করতে চাই আশা করি বোঝাতে পেরেছি। আস্তে আস্তে মাথা নেড়েছিলেন জিতেন্দ্রনাথ। হ্যাঁ, তোমার উদ্দেশ্যটা খুবই মহৎ। চিন্তা করো না, যেখানে জমি কিনেছ সেই জায়গাতেই হোম হবে। কিন্তু মেঘনাথবাবুরা যেভাবে উঠে পড়ে লেগেছেন তাতে। মালবিকাকে শেষ করতে দেননি জিতেন্দ্রনাথ। তার আগেই হাত তুলে থামিয়ে দিয়েছেন। ওদের দিকটা আমি দেখব, তুমি নিশ্চিন্ত থাকো। জিতেন্দ্রনাথদের বাড়ির কাজের সেই লোকটা, যার নাম রাখাল, শুধু চাই না, সেই সঙ্গে বিস্কুট এবং সন্দেশও নিয়ে এসেছিল। খুব সম্ভব বাইরের কেউ এলে ও বাড়িতে খালি চা দেওয়াটা রেওয়াজ নয়। কাজের লোকদের নিশ্চয়ই বলা আছে চায়ের সঙ্গে মিষ্টি টিষ্টিও যেন নিয়ে আসে। যাই হোক, জিতেন্দ্রনাথ মেঘনাথ চট্টরাজদের বুঝিয়ে সুঝিয়ে ধর্না, স্লোগান, পদযাত্রা বন্ধ করেছিলেন। এরপর বছরখানেকের মধ্যে হোম চালু হয়ে গেছে। হোমের নামকরণটা করে দিয়েছিলেন জিতেন্দ্রনাথই। আশ্বাস। আশ্বাস চালাতে গিয়ে প্রথম প্রথম যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে, জিতেন্দ্রনাথ সবসময় পাশে এসে দাঁড়িয়েছেন। বেশ কিছু টাকা দিয়েও সাহায্য করেছেন। তার অনুরোধে তার বন্ধুরাও বেশ কিছু অর্থ দিয়েছেন। জিতেন্দ্রনাথকে না পেলে মালবিকার যত জেদ আর দৃঢ়তাই থাক না, হোম তৈরি করা এবং সেটা চালানো সহজ হতো না।
যতদিন জিতেন্দ্রনাথ সুস্থ ছিলেন, চলে ফিরে বেড়াতে পারতেন, আশ্বাসে প্রায় রোজই আসতেন, 2-3 ঘন্টা করে কাটিয়ে যেতেন। কিন্তু কবছর হল শয্যাশায়ী হবার পর তাঁর পক্ষে আর আসা সম্ভব হচ্ছে না। জিতেন্দ্রনাথ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি জানিয়ে মালবিকা সঞ্চারীর দিকে তাকালেন। উনি যদি বেড রিডেন না হয়ে পড়তেন, মহেশ্বর নস্করকে নিয়ে দুশ্চিন্তা থাকত না। যা ব্যবস্থা করার তিনিই করতেন। এখন আর তা সম্ভব নয়। তবু ওর অ্যাডভাইসটা পেলে ভালো হতো। কিন্তু কেউ ওর কাছে যাক বা ওকে ফোন করুক, তা ওর বাড়ির কেউ একেবারেই চায় না। তারা ভাবে শয্যাশায়ী বৃদ্ধ মানুষটি আর কদিনই বা বাঁচবেন। তার মাথায় উটকো অবাঞ্ছিত ঝঞ্ঝাট ঢোকানো কোনোভাবেই ঠিক নয়। একটু থেমে সঞ্চারী হতাশার সুরে বললেন, ওর সঙ্গে তো যোগাযোগ করা যাবে না। যদি... শেষ না করে থেমে গেলেন। উদ্গ্রীব হয়ে শুনে যাচ্ছিল সঞ্চারী। বলল, জিতেন্দ্রনাথ বাবুর ঠিকানাটা আমাকে দিন তো বর্দি। মালবিকা রীতিমতো অবাক হলেন। ওর ঠিকানা দিয়ে তুমি কি করবে? ওর সঙ্গে দেখা করব? দ্বিধার সুরে মালবিকা বললেন, হুট করে চলে যাওয়া কি ঠিক হবে? ওর ছেলেরা দেখা করতে দেবে বলে মনে হয় না। সঞ্চারী বলল, চেষ্টা করে একবার দেখাই যাক না। প্রয়োজনটা তো আমাদের। কি আর হবে? না হয় ভেতরে ঢুকতে দেবে না, দরজা থেকেই ভাগিয়ে দেবে। মালবিকা মোটামুটি ধরেই নিয়েছেন শুধু শুধু ছোটাছুটির সার। জিতেন্দ্রনাথের বাড়িতে গিয়ে কাজ হবে না। নিরুৎসুক ভঙ্গিতে বললেন, দেখো কি করতে পারো। আজ এই পর্যন্ত। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।